শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। যারা এখনো আসেননি দ্রুত চলে আসবেন। একটু মেসেঞ্জার গ্রুপে কেউ একজন লিঙ্কটা দিয়ে দেন যাতে দ্রুত সবাই চলে আসে। এখন পর্যন্ত 19 জনকে দেখতে পাচ্ছি। যাই হোক, শুরু করব। আমরা একটি কবিতা করব, এটা আমাদের কথা ছিল, এবং সেই কবিতাটি গতদিন আমি শুনিয়েছিলাম। সেই কবিতাটি দিয়ে আজকে ক্লাস শুরু করব। কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি, যে কবিতাটি আপনাদের আগামী সপ্তাহে পরীক্ষা দিতে হবে 10 নম্বরের, এবং যে কবিতাটি আজকের ক্লাসে বারবার আমি বিভিন্ন উদাহরণে আসতে পারে। আমি আরেকবার পড়ছি, তারপরেই মূল ক্লাসে আজকের আলোচ্য বিষয়ে চলে যাব। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুল বধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এ হচ্ছে কবিতাটি। কবিতাটি যে যার মতো করে আমরা পড়বো। 1 সপ্তাহ পরে এটির পরীক্ষা দিতে হবে সবাইকে 10 নম্বরের। তো আমরা চলে যাই আজকের আলোচ্য বিষয়ে। আজ আমরা শিখব ভাব এবং রস। আজকে আমরা রসিক হব এবং ভাবুক হব। এর আগে যে বিষয়গুলো শিখেছি কোনোটি ভুলে না গেলে, যদি ভুলে যায় তাহলে আবার সামনের ধাপে যত যাব ততই মুশকিল। তাই আমরা আগে যে বিষয়গুলো শিখেছি সেগুলো যেন আমাদের চর্চায় থাকে, আয়ত্তে থাকে, সেটি পরবর্তী যত ক্লাসেই যাব সব ক্লাসেই একই কথা। পূর্বেরগুলো ধারাবাহিকভাবে সঙ্গে রাখতে হবে চর্চার মধ্য দিয়ে। তা না হলে যদি আমার উচ্চারণটা ঠিক না হয়, যদি আমার অক্ষরগুলো ঠিক না হয়, যদি আমার এক্সারসাইজগুলো না করা হয়, তাহলে পরের ধাপে গিয়ে আমরা অনেক বেশি বাধাপ্রাপ্ত হব। তাই বারবার বলি, পূর্বের কোনো ক্লাস যারা করেননি, কোনো কারণে মিস হয়, সেগুলো করে আসতে হবে সবাইকে। তো আজকে আমরা ভাবুক হব এবং রসিক হব।
আমরা কথায় কথায় এই শব্দটি কিন্তু শুনে থাকি, আরে ভাব ধরছে, এটা কিন্তু আমরা বলে থাকি, শুনে থাকি অনেকের কাছে, তাই না? আবার আমরা বলে থাকি লোকটা অনেক রসিক, অনেক রস আছে, অনেক রসিক, এই দুই ধরনের কথা আমরা বলে থাকি। তো আজকের ক্লাসে আমরা ভাবু খাবো, রসিক খাবো, অর্থাৎ ভাব এবং রস, যে বিষয়গুলো উচ্চারণের পরেই, বাংলা উচ্চারণের পরেই বাচিক শিল্পের জন্য সর্বাধিক গুরুতর যে বিষয়টি, সেটি হচ্ছে ভাব এবং রস। তো সেই ভাব এবং রস আমরা আজকে ঠিক করব এবং আমরা ভাবুক হব, রসিক হব, নানানভাবে নানান রসে আজকের ক্লাসে আমরা কথা বলা শিখে যাব, যেটি জুমে আবার বাস্তবায়িত হবে। তাই ক্লাসে সবাইকে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি, যে ক্লাসে যারা যায় আসে, একটা সংখ্যা দেখি, এই যাচ্ছে আবার 5 মিনিট পরে ক্লাসে ঢুকছে, এই বের হয়ে যাচ্ছে আবার 5 মিনিট পরে ক্লাসে ঢুকছে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলোর প্রভাব খুব একটা আসে বলে আমি মনে করি না। কারণ ক্লাস তো একটি ধারাবাহিক বিষয়, একটি আর একটির সাথে সম্পর্কিত, কোনোটি রেখে কোনোটি করা সম্ভব বলে আমি মনেই করি না। প্রত্যেকটি একটি আর একটির সাথে চেন। কিছু শোনা যাচ্ছে না, নাসিমা আনোয়ারা লিখেছেন, বাকিরাও কি তাই? আর কেউ লেখেনি, শুধু নাসিমা আনোয়ার লিখেছেন কিছু শোনা যাচ্ছে না। সম্ভবত আপনার কোনো ডিভাইসে সমস্যা কিনা একটু চেক করুন। বাকিরা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, দয়া করে আপনারা জানাবেন যে আমার কথা বা এতক্ষণ যা বলছিলাম শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, বাকিরা শুনছে দেখতে পাচ্ছি। সুতরাং নাসিমা আনোয়ার, আপনি আপনার ডিভাইসটা বা হেডফোনটা খুলে আরেকবার একটু লাগান, আর একটু, অথবা আবার আপনি লাইন থেকে বের হয়ে আরেকবার একটু ঢুকে দেখেন, তাহলে হয়তো ঠিক হতে পারে। বাকিরা আমার কথা শুনতে পাচ্ছে বলে জানাচ্ছে সবাই। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে, ধন্যবাদ। তো আমরা আছি ভাবুক হওয়া বা রসিক হওয়া, এবং ভাব ও রস যেটি, এটি নিয়েও যদি ক্লাস করতে চাই, দীর্ঘ সময় ক্লাস নেওয়া যাবে, কিন্তু আমরা আজকের একটি ক্লাসেই ভাবুক হওয়া, রসিক হওয়ার বিষয়টি আয়ত্ত করে ফেলব। হ্যাঁ, তো ভাব এবং রস নিয়ে প্রথমেই কথা বলতে গেলে, ভাব কি এবং রস কি, এটি হচ্ছে প্রথম প্রসঙ্গ। স্বাভাবিক অর্থে বুঝি যে লোকটা ভাব ধরছে, সে একটা মুডে আছে, হয় রাগ করেছে অথবা কথা বলবে না, হ্যাঁ, একটা ভাবে ধরেছে। আরেকটি লোক অনেক মজা করে কথা বলে, তাকে আমরা রসিক বলছি। হ্যাঁ, রসিক রে, লোকটা সব কথায় রস ঢেলে দেয়, রসিক। তো এবং ভাব এবং রস দুটি আন্তঃসম্পর্কিত বিষয়, একটি ছাড়া আরেকটি হয় না, এমন একটি বিষয়। তো কি ভাব এবং কি রস, সেটি আমরা একটু প্রথমে জেনে নেই। ভাব এবং রস আমরা যেটা বুঝি সেটা হয়তো এক অর্থ অর্থ ঠিক আছে, কিন্তু ভাবটা থাকে একজন পারফর্মারের মধ্যে। বলি, এটি ইনপুট আউটপুটের বিষয়। হ্যাঁ, যেমন আমি ইনপুট দিচ্ছি মাইক্রোফোনে, এই মাইক্রোফোনে, আউটপুট হচ্ছে বক্সে, সাউন্ড বক্সে। ভাবরসও তাই। ভাবরস আর্টিস্ট যিনি, তার মধ্যে হচ্ছে ইনপুট, তার মধ্যে জিনিসটা থাকে। এই ভাবটা ধরার সুযোগ পারফর্মারের, দর্শক বা শ্রোতার নেই। ভাবটা ধরে পারফর্মার, অভিনেতা, আবৃত্তি শিল্পী, উপস্থাপক যিনি মঞ্চে আছেন, তিনিই কেবল ভাবটা ধরতে পারেন। এবং এই ভাব থেকে যে পরিস্থিতি তৈরি হয় সেটি রস, এবং এই রস পেয়ে থাকে বা রসের যে আনন্দ সেটি উপভোগ করতে পারে দর্শক বা শ্রোতা। রসের ভোক্তা আবার পারফর্মার নয়। বোঝাতে পারলাম? ভাবটা থাকে পারফর্মারের মধ্যে, এটা দর্শকের জিনিস নয়। আমি যে ভাবটা ধরলাম, ধরেন আমি একজনকে খুন করব, এই ভাবটা ধরলাম, এটি আমি ভাব ধরেছি, এবং এর ফলে দর্শক ভয় পাচ্ছে, হায় হায় এবার মেরে ফেলবে, এই যে ভয় পরিস্থিতি তৈরি হচ্ছে, এটি হচ্ছে রস। ভাবটা ধরলো পারফর্মার বা অভিনেতা, রসটা তৈরি হলো দর্শক মনে। একইভাবে কৌতুক অভিনেতা নানান বৈচিত্র্যময় ঢঙে মঞ্চে হাজির হলো, সে একটা ভাব ধরল। ভাব ধরার ফলে যে ধরনের হাসির উদ্বেগ হলো মঞ্চে, দর্শক সারিতে, সেটি হচ্ছে দর্শক সারির জন্য রস। আশা করি বুঝতে পারলাম, ভাব রস একটি আরেকটির সাথে আন্তঃসম্পর্কিত। ভাব মানুষ ধরতে পারে, রস স্বয়ংক্রিয়ভাবে দর্শক মনে তৈরি হবে। যদি আমি ঠিকঠাক মতো ভাবটা ধরতে পারি, রস স্বয়ংক্রিয়ভাবে দর্শক মনে তৈরি হবে। একটি সিনেমার দৃশ্য ধরেন, মিশা সওদাগর অ্যাকশানে বের হলো, সিনেমায় যদি আমরা দেখি, অ্যাকশানে বের হলো, আজকে বের হয়েছে, এত বড় সাহস, হ্যাঁ,
ফকিরের ছেলে আমার বোনের দিকে নজর দেয়, এরকম একটা সংলাপ দিয়ে বাসার থেকে বের হলো যে একদম সব শেষ করে দেবে। তখন আমি যখন সিনেমা হলে বসে আছি, আমার মধ্যে ওই সাসপেনশন তৈরি হচ্ছে, হাই হাই এবার মনে হয় শেষ করে দেবে। গেল, গিয়ে প্রথম রক্তাক্ত রাস্তায় যা পাচ্ছে মারতে আছে, মারছে। এই যে মারছে মারছে পরিস্থিতি তৈরি হচ্ছে একের পর এক, একের পর এক। হ্যাঁ, এই যে আমার মধ্যে যেটি হচ্ছে দর্শক হিসেবে, এটি হচ্ছে রস। ভাবটা মিশা সওদাগরের, ও খুনের ভাব নিয়েছে, অ্যাকশনের ভাব নিয়েছে। তো আমরা যারা আবৃত্তি শিল্পী, অভিনেতা, উপস্থাপক, সংবাদ উপস্থাপক, প্রত্যেকেই একটা ভাব ধরি। ভাব ধরা ছাড়া কখনোই কোনো শিল্প হতে পারে না। কথা বলা ক্ষেত্রে চূড়ান্ত প্রয়োজন এটি। একজন অভিনেতা যে ভাবে মঞ্চে উপস্থাপিত হবে, সেটি যদি যথাযথভাবে উপস্থাপিত হয়, সেটি দর্শক মনে সেই রস তৈরি করে। সেটি করুণ হলে করুণ, হাসার হলে হাসের, দুঃখের হলে দুঃখের, বিস্ময়ের হলে বিস্ময়ের। এই হচ্ছে ভাব রসের মূল বিষয়। আপাতত আমরা সংজ্ঞা এটুকুই জানবো, এর বেশি প্রয়োজন নেই। যে ভাব এবং রস একটি আরেকটির সাথে আন্তঃসম্পর্কিত। ভাব ধরাটা পারফর্মারের কাজ, অর্থাৎ অভিনেতা, আবৃত্তি শিল্পী, গায়ক, বক্তা তথা যে কোনো শিল্পী পরিবেশনায় যে ভাব ধরেন, দর্শক বা শ্রোতা মনে সেই ভাব থেকে এক ধরনের আবেগ তৈরি হয়, সেটি রস। আশা করি এতক্ষণে এটি বুঝেছেন যে আমরা এইটুকুই বুঝতে চাই। আপাতত এর বাইরে আমাদের বিস্তারিত শেখা দরকার নেই। আমরা ভাবটা কি রসটা কি এইটা জানি, তাহলেই হবে। অর্থাৎ ভাবটা ধরা আমাদের কাজ, রসটা স্বয়ংক্রিয়ভাবে দর্শক মনে তৈরি হবে। এবং এইটুকু জেনে আমরা বুঝেছি ভাব থেকে রস উৎপন্ন হয়, তাই না? আমি যদি মঞ্চে ঠিকঠাক মতো ভাবটা নাই ধরতে পারি, দর্শক মনে রস থেকে আসবে? আসবে না। তা আমি যদি ভাবটা ধরতে পারি, তাহলেই রস তৈরি হয়। ভাব পরিবেশকের মধ্যে আর রস দর্শকের মধ্যে, এটাই আমরা এতক্ষণ জানছিলাম। এখন এই ভাব এবং রস নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে বিশ্ব নাট্যশাস্ত্রে। নাট্য বিশারদ যারা আছেন তারা এটি গবেষণা করতে গিয়ে দেখেছেন হাজার হাজার প্রকারের ভাব এবং রস আমাদের মধ্যে আছে। রস সেটি ক্ষুদ্র আকারে, বিস্তৃত আকারে, নানানভাবে আমাদের মধ্যে আছে। তাহলে আমরা যারা নাটক নিয়ে সংক্ষিপ্তভাবে কোর্স করি বা 3-4 বছরের কোর্স করি, তারা কতটুকু জানবো বা জানার দরকার, সেটুকু নিয়েও বিস্তারিত গবেষণা হয়েছে। কয়েক হাজার বছর আগে রচিত একটি গ্রন্থ ভরতমুনির নাট্যশাস্ত্র। এটি ভারতীয় উপমহাদেশের নাট্য বিশারদদের কাছে একটি বড় উপাদান, একটি বড় সম্পদ। এই ভরতমুনির নাট্যশাস্ত্রে তিনি লিখে গেছেন মোট 8টি মৌলিক বা স্থায়ী ভাব রয়েছে ভরতমুনির নাট্যশাস্ত্রে। তারপরে এটি গবেষণা করতে করতে একটি পর্যায়ে এসে দাঁড়ালো যে এর সাথে আরো একটি যুক্ত হবে, যুক্ত হয়ে মোট 9টি ভাব এবং রস স্থায়ী বা মৌলিক। এবং সংক্ষিপ্ত বিষয়গুলোর মধ্যে বা ভারতীয় নাট্যশাস্ত্রে এই 9টিকেই মৌলিক ভাব হিসেবে একটি গ্রহণযোগ্যতা পেয়েছে। অনেক গ্রন্থে এটিকে বলা হচ্ছে 33টি মৌলিক ভাব এবং রস রয়েছে। মূলত যদি আমরা ব্যাখ্যা করি, এই 9টি মৌলিক ভাবের মধ্যে, স্থায়ী ভাবের মধ্যেই আরো কিছু অনুভাব রয়েছে, হ্যাঁ, উপভাব রয়েছে, সেটি নানানভাবে বিস্তৃত হয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসে এই 9টি ভাব শিখব, যেটি ভারতীয় নাট্যশাস্ত্রে যেটি 9টি সার্বজনীনভাবে গৃহীত হয়েছে, সেই 9টি ভাব আজকে আমরা ধরব। এবং দর্শক মনে কিভাবে সেটি থেকে রস তৈরি করা যায়, সেই দায়ভারটুকু আজকে থেকে আমরা নিতে শিখব। হ্যাঁ, এই লেকচার আগেও বলেছিলাম, এই ক্লাসে সংবাদ উপস্থাপকরা ভাবতেই পারেন যে এটি আমার দরকার নেই। এটি চূড়ান্ত রকম প্রয়োজন বাচিক শিল্পের সব মাধ্যমে এবং সব মাধ্যমে। আবার বলছি, যে মাধ্যমে কাজ করতে চান কথা বলা সংক্রান্ত, সেই মাধ্যমেই ভাব এবং রস অতীব জরুরি। তো এতক্ষণ যা বুঝলাম, ভাব রস আলাদা জিনিস, ভাব থেকে রস উৎপন্ন হয়। ভাব আমরা যারা পারফর্মার তাদের মধ্যে, রস দর্শক মনে। এবং আমরা এখন 9টি ভাব রস নিয়ে আলোচনা করব। আমি কোন ভাব ধরলে দর্শকের কোন রস তৈরি হবে সেটি নিয়ে এখন আমরা আলোচনায় যাব। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো দেখতে পাচ্ছেন। ভাব এবং রস নিয়ে আমরা আজকে কাজ। তো প্রথম
এক নম্বর ভাব কোনটি সেটি নিয়ে প্রথম কথা বলতে চাই। এক নম্বরে যেটি আসছে সারা পৃথিবী যেটির উপর নির্ভরশীল, যেটি ছাড়া পৃথিবীর জন্ম অকল্পনীয়, রতি ভাব। এক নম্বরে এই রতি ভাবের আরেকটি নাম হচ্ছে প্রেম ভাব। সোজা বাংলায় মানব মানবী, অর্থাৎ নারী পুরুষের যে সম্পর্ক, যে ভালোবাসা, যে ভাব, সেটিকেই রতি ভাব বলে বা প্রেম ভাব বলে। এবং এটি থেকে দর্শক মনে যে রস আচ্ছাদন হয় সেটির নাম হচ্ছে শৃঙ্গার রস। আমরা যখন একটি প্রেমের কবিতা পড়ি তখন আমরা রতি ভাবে চলে যাই, যখন একটি প্রেমের গান আমরা গাই তখন আমরা রতি ভাবে চলে যাই, যখন একটি প্রেমের গল্প বলি তখন আমরা রতি ভাবে চলে যাই। হ্যাঁ, যে কোনো প্রেমের কবিতা, প্রেমের গান ধরেন, সেটি রতি ভাবের মধ্যে চলে যাবে এবং দর্শক মনে এই শৃঙ্গার রস আচ্ছাদিত হবে। যেমন আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমি যখন এই গানটি গাচ্ছি তখন আমি অবশ্যই প্রেমিক অথবা প্রেমিকা এই দুটির একটি ভাবে গিয়ে পৌঁছাচ্ছি। প্রেমিক অথবা প্রেমিকা এই দুইটির যে কোনো একটি অবস্থানে গিয়ে দাঁড়াচ্ছি এবং সেটি শুনে দর্শকের মধ্যেও রস তৈরি হচ্ছে, সেটির নাম শৃঙ্গার রস। কবিতায় তাই তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এখানেও কি হচ্ছে, কোনো না কোনো ভাবে, কল্পনায় হোক বাস্তবে হোক, আমি প্রেমিক অথবা প্রেমিকার একটি অবস্থানে আছি, অর্থাৎ এটি নরনারীর প্রেম সংক্রান্ত ভাব, সেটি হচ্ছে রতি ভাব বা প্রেম ভাব। এখন এর মধ্যে বিরহ যেটি আসবে, নারী পুরুষের সম্পর্ক কেন্দ্রিক যে বিরহ, সেটিও এই ভাবের অন্তর্ভুক্ত। প্রেমের দুটি পার্ট, হ্যাঁ, একটি মধুর আর একটি বিরহ, এই দুটি এটির অংশ। তুমি যদি একটিবার আমাকে বলতে কেমন আছো, আমার বধির কান বোবা কণ্ঠে বেজে উঠত অর্কেস্ট্রা, আমি পরম স্বস্তিতে ঘুমিয়ে পড়তাম। তুমি যদি একটিবার আমাকে বলতে, এই দেখো তো কেমন মানিয়েছে এই ছায়রঙা শাড়ি, আমার জন্মান্ধ চোখ খুঁজে পেত ত্রিকালের ভাষা, ফুল পাখি লোকালয় প্রকাশ্যে আমাকে চুমু দিয়ে যেত। স্বপ্নের চেয়ে অনেক বেশি কাঙ্ক্ষিত তুমি। আর তুমি যদি হাত ধরে একটু আমার পাশাপাশি হাঁটতে, এই যে আমি যা যা বর্ণনা দিচ্ছি টোটালি কি একজন প্রেমিকের চরিত্র, সেটি টোটালি কল্পনা এবং সেটি বিরহ থেকে হতে পারে, যে সে নাই, সেই না থাকা থেকে আক্ষেপ করে বলছি, বা পাবো না সেই আক্ষেপ থেকে বলছি, সেটিও প্রেমের অন্তর্গত। আশা করি বুঝেছি, এটি আপনারা খুব সহজেই বোঝেন। হ্যাঁ, আমরা এর পরেরটাই যাই। পরে 2 নম্বর যে ভাবটি, প্রথম ভাবটি তাহলে রতি বা প্রেম ভাব, দ্বিতীয়টি হচ্ছে উৎসাহ ভাব, বীর রস। আপনি কাউকে উৎসাহ দিচ্ছেন যে আপনি পারবেন, আপনার দ্বারা হবে। আপনি যদি এইভাবে থাকেন যে আপনি কাউকে না কাউকে, নিজেকে হোক, মানুষকে হোক, পৃথিবীকে হোক, মহাকালকে হোক, অন্য যে কাউকে হোক, কাউকে না কাউকে আপনি উৎসাহিত করছেন, যে কারণে এই রসটা গিয়ে দর্শক মনে পৌঁছে বা যাকে বলছেন সে বীর হয়ে যাচ্ছে সেই রসটা নিয়ে। যদি আমরা কাউকে বলি, কে বলেছে তুমি পারবে না, অবশ্যই পারবে, আমি জানি তোমার মধ্যে সে আগুনটা আছে, এটা আমি একজনকে উৎসাহ দিচ্ছি, ও তারপরে বীর হয়ে আসছে, হ্যাঁ আমি পারবো,
রসটা ওর মধ্যে চলে গেল, ভাবটা আপনি ধরলেন, উৎসাহ ভাব, উৎসাহ দিচ্ছেন। অথবা জনতার মঞ্চে বলছেন, জনতার মঞ্চে আমাদের জননেতা উঠছে তখন মিছিল দিয়ে, সবাই আমরা যখন দেই, হ্যাঁ, কি আকাশ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাকে আমরা কি করছি, উৎসাহিত করছি। আমরা অনেক মানুষ আছি, এটি কিন্তু বীর রস তৈরি হচ্ছে। বা আকাশ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটি আমরা উৎসাহ দিচ্ছি তাকে, এতে বীর রস তৈরি হচ্ছে দিনে দিনে। হ্যাঁ, তো যে কোনো ধরনের উৎসাহ, সেটি বীর রস। আমি যদি উৎসাহের ভাব ধরি, দর্শক মনে বীর রস তৈরি হবে। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এটি যখন আমি পড়ছি, প্রত্যেকটা দর্শকের রস গিয়ে ভিজিয়ে দিয়েও তাদেরকে বীর বানিয়ে ফেলছে। ইয়েস, আমি ছোট নয়, আমি বীর, হ্যাঁ আমি বীর, সেইটি তার মধ্যে তৈরি হচ্ছে। বোঝা গেল আমার কাজ কি? ভাবটা ধরা, উৎসাহটা দেয়া। আমার কাজ বীর রস নেয়া না। বীর রসটা আমার দর্শক নেবে, শ্রোতা নেবে, আমার কাজ হচ্ছে ওদের মধ্যে উৎসাহটা উস্কে দেয়া, বিলিয়ে দেয়া, আমার কাজ। 3 নম্বর, ক্রোধ ভাব। ক্রোধ ভাব কি? যে ক্রোধে ফেটে পড়ছে, আমরা বলি না, ওর মধ্যে অনেক ক্রোধ। ক্রোধ সোজা কথা পেলে খুন করে ফেলবে, পেলে মারবে, ভ্যানিশ করে দেবে, এরকম আছে না? এটি ক্রোধ, নেতিবাচক বিবেচনায় ক্রোধ। তো এই ক্রোধ নাটকের সংলাপেই যদি বলা হয়, সেটি যে একটু আগে মিশা সওদাগরের চরিত্র যে বলছিলাম, যেটি এই ক্রোধ অর্থাৎ মানুষকে শেষ করে দিতে চাই, যা পাবে সামনে সব শেষ করে দেবে ক্রোধ। হ্যাঁ, আমার সামনে আসুক, একদম শেষ করে দেব। এবং এই ক্রোধ থেকেই আমি যখন ক্রোধ ভাবে ধরবো, তখন রৌদ্র রস তৈরি হবে। ওই রসটির নাম রৌদ্র রস। ভয়ঙ্কর বিভৎসতা তৈরি হবে আপনার সামনে, এতটা যাকে পাবেন পেলেই গুলি করবেন। হয় না, এরকম ঘোষণা দেওয়া হলো আগের, অর্থাৎ পুরনো দিনের রাজা বাদশার গল্পে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, যে রাজ্যের রাজা ঘোষণা করেছেন, অমুক চোরের মস্তক যদি কেউ রাজ দরবারে এসে হাজির করে দিতে পারেন, তাকে 50,000 রুপি উপহার দেয়া হবে, বা রাজ্যের এই সম্পদটা দেয়া হবে। তখন কি দাঁড়াচ্ছে? যে মানুষটির জন্য এই ঘোষণা দেয়া হচ্ছে, সেই মানুষটি কিন্তু ভয়ঙ্কর অবস্থানে পৌঁছাচ্ছেন। তার জন্য ভয় এবং ভয়, এবং রাজ্যে ওকে কতল করার জন্য 5 জন মানুষ তৈরি করে সৃষ্টি করা হলে, এই মানুষটা আছে এই রসে, পেলেই শেষ। অথবা আপনাকে এমন কোনো ক্ষতি করেছে, আপনি পাওয়া মাত্রই তাকে শেষ করবেন, গলা টিপে মেরে ফেলবেন। ক্রোধ আসুক, দেখে নেব কত বড় সাহস। এই যে ভেতরে, আপনার ভেতরে যে ভাবটা এসছে, এই ক্রোধ ভাব থেকে যেটি তৈরি হয়, সেটি হচ্ছে রৌদ্ররস, যেটিকে নেতিবাচক বলা হয়, কোনোভাবেই ইতিবাচক নয়। এই নেতিবাচক চরিত্রে, অর্থাৎ অধৈর্য হয়ে আমরা যে নেতিবাচক চরিত্রটি ধারণ করি, সেটি সমাজের জন্য সবসময় বিভৎসতা ডেকে নিয়ে আসে। হ্যাঁ, এর পরেরটা আমরা যাব। 3টি আমরা বুঝলাম আলাদা আলাদা, কোনোটি না বুঝলে মন্তব্য করবেন যে আমি এটি বুঝতে পারছি না। দেখেন, 3টি ভাব আমরা শিখেছি, 3টি আলাদা আলাদা। রতি ভাব, নরনারীর প্রেম। উৎসাহ, আপনি কাউকে উৎসাহিত করছেন। ক্রোধ, আপনি কাউকে শেষ করে দিতে চাচ্ছেন, শেষ, হিংসা, শেষ করে দিতে চাচ্ছেন। 4 নম্বর, হাস ভাব, যা থেকে হাস্য রস তৈরি হয়। হাস ভাব কি? ধরেন একজন কৌতুক অভিনেতা, আমাদের দিলদারের কথা ভাবেন, ও এমন ভাব নিয়ে সামনে আসবে, স্ক্রিনে আসা মাত্রই আমরা হাসতে থাকি। দিলদার ভাবটাই ধরে এমন, তার চরিত্রটাই এমন, যার সবসময় হাস্য ভাবে থাকবে এবং হাস ভাবে থাকবে এবং হাস্য রস তৈরি হবে। ওর কাজ ঠিক এই। কৌতুক অভিনেতাও তাই, সকল কৌতুক অভিনেতার মূল কাজেই। সোজা কথা, মানুষ হাসানোর জন্য যে ভাবটা ধরা হয়, সেটির নাম হাস ভাব, এবং তা থেকে মানুষ যেভাবে হাসতে থাকে, তখন তৈরি হয় হাস্য রস। আমি একটা উদাহরণ আপনাদের দেখেন বলি।
আজি হতে যজ্ঞ দিন, দুটি বেলা করিব গণনা, কি কি করিব আহার, ফর্দ তার করিব রচনা। আর যজ্ঞ কার্যে সাহায্য করিতে, খাবারের ঘরে রহিব আমি ভাণ্ডারী। নিজের হাতে লিখে দেব দাঁড়ে, প্রবেশ নিষেধ সবাকার। আর আমি সেথা বসিয়া বসিয়া মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারি, মিষ্টান্নের সদ্য ব্যবহার করিব সুখে, আহা সুখে। এটি যখন একটি চরিত্র দাঁড়াবে যে ঠিক আছে, এই মিষ্টির ঘরের দায়িত্ব আমি নিলাম, এটির বন্টন আমি ঠিকঠাক মতো করব, দরজায় লিখে দেব প্রবেশ নিষেধ, দরজা আটকে মিষ্টির সদ্ব্যবহার আমি করব। পরিস্থিতিটা শোনার পরেই আপনার হাসি পাবে। সোজা কথায় যেটি হাসানোর জন্য যে চরিত্র, সেটি হচ্ছে হাস ভাবে যেতে হয় এবং হাস্যরস আমাদেরকে তৈরি করতে হবে। এর পরের যেটি, সেটির নাম হচ্ছে শোক ভাব। শোকাহত, কেউ মারা গেছে। আপনাদের কারোর বা আমাদের কারোরই প্রিয়জন মারা গেলে আমরা তাকে ফোনে আর একজনকে ক্লান্ত হয়ে যাই, শোকাগ্রস্ত হয়ে যায়। না রে আঙ্কেল আর নাই যখন বলি, আমরা কি হই? মৃত্যু সংবাদ, দুর্ঘটনার সংবাদ। আমরা শোক ভাবে থাকি এবং এখানে করুণ রস তৈরি হয়। ধরেন সবকিছুই, পৃথিবীর সবকিছুই ভাব। আপনার কোনো প্রিয়জন মারা গেছে, সে মরার খবরটা আপনি যখন ওভার ফোনে দিচ্ছেন, আপনি তখন শোক ভাবটি ধরছেন, তাই না? কেউ কেউ আছে কোনো শোকের মানে মানে বিন্দু মাত্র নাই, বাবা মারা গেছে কিন্তু শোক নাই, ফোন দিয়ে বলছে বাবা তো মারা গেছে রে, তুই কই আসবি নাকি? তখন আরেকজন আশ্চর্য, ঘটনা কি? ভাবটা ঠিকঠাক মতো নাই তার। ঘটনা কি? তোর বাবা মারা গেছে মানে কি? সে কাঁদবে কাটবে, শোকাগ্রস্ত হবে নাই, ভাবটা নাই। তখন মানুষ আশ্চর্য হয়, যার যে ভাবটি ধরার কথা সেটি যদি না ধরা হয়। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছরে ভেজায় রেখেছি দুই নয়নের জলে। দাদা তার নাতিকে গল্পটা বলছে যে এইখানে তো দাদির কবর, ৩০টা বছর আগে মারা গেছে, দুই নয়নের জলে বিসর্জন দিয়েছে। শুধু শোক ভাব, দাদা শোক ভাব ধরেছে, নাতির কাছে সেই রসটা পৌঁছে যাচ্ছে এবং করুণ রস তৈরি হচ্ছে। যে কোনো কিছুই তাই, যে কোনো শোকাগ্রস্ত পরিস্থিতিতে আপনাকে শোক ভাব ধরতে হবে। হ্যাঁ, আমি আর একটা কালিদাস রায়ের একটি লেখা থেকে পড়ি। সুখের ঘর গড়িয়া তুলিয়া, বুকের রক্ত দিয়া, আজ কোথা তুমি চলে গেলে হায় সংসার আধারিয়া। দুবেলা পাওনি পেট ভরে খেতে, গিয়েছিল দেহ ভেঙে, লুকিয়ে চোখের জল মুছে তুমি ভিক্ষা এনেছো মেঙ্গে। তাই না? প্রিয়জন মারা গেছে, যে কষ্ট করে তাকে খাওয়াতো পড়াতো, সেই মৃতদেহের পাশে বসে এমন আহাজারি নাটকের দৃশ্যে। এটি আপনি বা আমি শোক ভাবে আছি, যে কারণে করুণ রস তৈরি হয় এবং হতে বাধ্য। এরপরে যেটি ৬ নম্বর, ভয় ভাব, ভয়ানক রস। ভয় ভাব কিভাবে ধরে? ধরুন প্রত্যেকটি গ্রামগঞ্জে এরকম কিছু স্থান আছে না, যে স্থানে কেউ রাত 12টার পরে যাবার কোনো সাহস রাখে না। কবরস্থান, শ্মশান ঘাট, বড় বট গাছ। হ্যাঁ, সেখানে জিন বা ভূতের একটি আঁচড় আছে বলে আমরা শুনে থাকি এবং কেউ যেতে চায় না। সেখানে আপনাকে চ্যালেঞ্জ দেওয়া হলো, তুমি যেতে পারবা? না না, অসম্ভব, ভয় পাচ্ছি, আমি ভয় ভাবে আছি। বা হঠাৎ আপনি একটা জায়গায় সাপ দেখলেন, হাই হাই সাপ, আপনার ভয় ভাবে আছেন। আপনি চরিত্র যদি ভয় ভাবে থাকেন, দর্শক মনে সেই ভয়টি তৈরি হবে। অথবা একটি মানুষ, ওই যে আপনাকে বলছিলাম, খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে, পেলেই গুলি করবে, পেলেই গুলি করবে, হঠাৎ করে তার সাথে দেখা, তখন তুই
ভয় পাচ্ছি আমি। সাপের ভয়, মানুষের ভয়, হ্যাঁ, ভূতের ভয়। বন্ধকার একটি বাড়িতে ভূতের বসবাসী কোনো মানুষ বাস করে না বলেই আমরা জেনে থাকি। তো এরকম একটি বাড়িতে আপনাকে রাত 3টায় বললো যা একটু ঘুরে আয়, তো আপনি খুব সাহসী, একটু গিয়ে গা ছমছম, হায় হায় সত্যি যদি কিছু থাকে, ভয় পাচ্ছেন। এই যে ভয় ভাবটা আমরা ধরছি ভেতরে ভেতরে, এই থেকে তৈরি হয় ভয়ানক রস। এর পরেরটা জুগুপ্সা। জুগুপ্সা শব্দটি কঠিন মনে হয় আপনাদের কাছে বা অনেকের কাছে প্রথম হতে পারে। জুগুপ্সা ভাব যদি ধরি, সেটি বীভৎস রস তৈরি হয়। জুগুপ্সা ভাবটা কি একটু বলি। সোজা কথা, যা স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, স্বাভাবিক বর্ণনায় শোনা যায় না, দেখলে বা শুনলে আপনার শরীরের লোমগুলো খাড়া হয়ে ওঠে এবং আপনি প্রচন্ড রকম বিস্মিত হন। হ্যাঁ, যে বর্ণনা শোনা যায় না, বলা যায় না, এবং শুনলে বা বললে একটি মানুষ স্বাভাবিক থাকে না। হতে পারে একটি মানুষের সেই কারণে 3 দিন খাওয়া বন্ধ হয়ে যায় সেই বর্ণনা শোনার পরে। হতে পারে সেই বর্ণনা শোনার পরে মানুষ 3 দিন ঘুমাতে পারে না। হতে পারে সেই বর্ণনা শোনার বা দেখার পরে মানুষ অনর্গল বমি করতে থাকে। এই ধরনের পরিস্থিতি হওয়ার মতো যে বর্ণনা, সেটি হচ্ছে জুগুপ্সা ভাব, এবং সেখান থেকে বীভৎস রস তৈরি হয়, যে বীভৎসতা অবর্ণনীয়, যে বীভৎসতা দেখবার যোগ্য নয়। ধরেন আমি যদি একটা বর্ণনা দিই আপনাদের, আমি জুগুপ্সা ভাব নিয়ে একটা বর্ণনা দিই। ধরেন সেদিন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি বারডেম হসপিটালের সামনে একটা মানুষ ফুটপাতে শুয়ে আছে। তার ডান পায়ের চেয়ে বাম পাটা 4 গুণ বড়, বিশাল, কিন্তু হাঁটুর নিচ থেকে পায়ের আঙুল পর্যন্ত পুরোটা পচে গেছে, পুচ পড়ছে, মাছি ভন ভন করে উঠছে। আমি একবার দেখে আর তাকাতে পারি না। এই যে বর্ণনাটা আপনি করছেন, বা এমন একটি দৃশ্য একবার দেখার পরে আপনারা দেখতে ইচ্ছে হচ্ছে না, এটি কোনোভাবেই ঘৃণা নয়। এমন না যে ওই মানুষটিকে ঘৃণা করেন, ঘৃণা আলাদা রস। জুগুপ্সাটা হচ্ছে যেটি অবর্ণনীয়, অদৃশ্য, হ্যাঁ, কিন্তু সেটি কোনোভাবেই ঘৃণা নয়। এটি একটি আর একটি, ধরেন যে একটা বর্ণনা এরকম যদি হয়, সেদিন যাচ্ছিলাম, যেতে যেতে না শাহবাগ মোড়ে যে ডাস্টবিন আছে না, ডাস্টবিনের মধ্যে দেখি একটি বাচ্চা সদ্য ভূমিষ্ঠ হয়েছে, নাভিটা এখনো কাটা হয়নি। বাচ্চাটা চিৎকার করে কাঁপছে, সকালবেলা কাক ডাকা ভোরে। কুকুরে বাচ্চাটাকে টানছে, হ্যাঁ, বাচ্চাটার গা বেয়ে রক্ত পড়ছে, অনেকগুলো কাক চারিদিকে কা কা করে ডাকছে। এই যে বর্ণনাগুলো আমি দিচ্ছি, আপনি কি স্বাভাবিক থাকতে পারেন এই বর্ণনা ভাবার পরে? জুগুপ্সা ভাবে আমি আছি, এবং এই দৃশ্য দেখার পরও আপনার সাথে যদি কেউ থাকে, তাকাস না, তাকেও আপনি নিষেধ করবেন। এবং এরকম দৃশ্য দেখার পরে অনেকেই কি অ্যাবনর্মাল হয়ে যায়। বা একটি মানুষ খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে, সেই মানুষটাকে দেখে অনেকেই 3 দিন খেতে পারে না, 5 দিন ঘুমাতে পারে না। কেন? তার জিহ্বাটা এত বড় হয়েছিল, চোখগুলো বিশাল বড় হয়েছিল, হ্যাঁ, তার মৃত্যুর পরিস্থিতিটা এত ভয়ানক ছিল, হ্যাঁ, যেটি অবর্ণনীয়, এবং দেখলে গা কাটা দিয়ে ওঠে, কিন্তু কোনোভাবেই এটি ঘৃণা নয়। আশা করি বুঝতে পেরেছেন জুগুপ্সা ভাব। এখানে আসেন, জুগুপ্সা আর ভয় দুইটা কিন্তু আলাদা। এটা বলতে গিয়ে অনেকেই মিলিয়ে ফেলে। ভয়টা হচ্ছে আমি নিজে ভয় পাচ্ছি, ওরে বাবা, আর জুগুপ্সা হচ্ছে যেটি অবর্ণনীয়, কি ভয়ানক অবস্থা মানুষটার। এই যে বর্ণনা দিচ্ছি, এরপরে আসেন 8 নম্বর, বিস্ময় ভাব, অদ্ভুত রস তৈরি হয়। ভয়, জুগুপ্সা এবং বিস্ময়, এই 3টি পার্থক্য করা একটু কষ্ট হয়, কিন্তু 3টি একদম আলাদা আলাদা বিষয়। ভয়টা আমি ভয় পাচ্ছি, জুগুপ্সা হচ্ছে এরকম কিছু অমানবিক পরিস্থিতি, আর বিস্ময় হচ্ছে আমি অবাক হচ্ছি। কেমন অবাক? ধরেন রফিক এমন একটা ভালো মেধাবী ছেলে, যে আমার বন্ধু, ছোটবেলা থেকে সে আমার সাথে অনেক উঠা বসা করেছে। তাকে আমি একজন সৎ চরিত্রের মানুষ হিসেবেই জানি।
13 বছর পরে একদিন হঠাৎ তার অফিসে দেখা হলো, সরকারি চাকরি, বড় কর্মকর্তা, মাথায় চুল কমে গেছে, অনেক বড় ভুঁড়ি হয়েছে, বিশাল কর্মকর্তা অফিসের। আপনি একদিন দেখতে গেলেন অফিসে, অনেক যেতে বলে যান না, হঠাৎ গেলেন আপনার বন্ধুর অফিসে। গেলে সে রাজকীয়ভাবে আপনাকে আপ্যায়ন করছে, করতে করতে এর মাঝে একটা অবৈধ ফাইল আসলো, আপনার সামনে সিগনেচার হলো, 5 লাখ টাকা ঘুষ খেলো, নিয়ে ড্রয়ারে রাখলো আপনার সামনে। আপনার মুখ দিয়ে তখন আর ওর খাবারটা যাচ্ছে না। আপনি যে রফিককে চিনতেন, যে রফিক সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, মিছিল করতো, আন্দোলন করতো বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, কোনো অন্যায় হলে সে সবার আগে ঝাঁপিয়ে পড়তো, সেই রফিককে আপনি দেখলেন একটু অসহায় মানুষকে একটু উপকার করে দেবে, এজন্য 5 লক্ষ টাকা আপনার সামনে নিল। তারপর আপনি আর কোনো কথা বলতে পারবেন? শুধু সে, তার নাম যদি রফিক হয়, বলবেন রফিক তুই। ভেতর থেকে তো এই অবাক বিষয়টা বের হয়ে আসবে, আপনি এভাবে বিস্মিত হবেন, তোর দ্বারা সম্ভব, তুই এখন এইটা, ছি, তুই কি সেই রফিক? এই যে আপনি বিস্মিত হচ্ছেন নানান কারণে। অথবা এই রফিক এত ভালো ছিল, হঠাৎ তার মাকে মেরেছে। এটা আপনি পৃথিবী উল্টে গেলেও কল্পনা করতে পারেন যে রফিক তার মাকে মেরেছে। তখন আপনি, রফিক তুই মাকে মারলি, আপনি বিস্মিত হচ্ছেন। যখন দর্শককে আমরা যখন বিস্মিত করতে চাই, তখন আমাদের চরিত্রটাকে বিস্মিত হতে হবে, অর্থাৎ আমাকে বিস্ময় ভাব ধরলেই অদ্ভুত রস তৈরি হবে, যে অদ্ভুত কাণ্ড, তুই এটা পারলি, তোর দ্বারা এটা সম্ভব, তাই না? হ্যাঁ, আশা করি আমরা এটি বুঝেছি। 8 নম্বর, এবং আমরা যে নটি শিখবো সেই নটির সর্বশেষ ভাব হচ্ছে সমভাব, যে রসটির নাম হচ্ছে শান্ত রস। সমভাবটা হচ্ছে, আমরা 1 নম্বরে কি শিখেছিলাম? রতিভাব। রতিভাবটা হচ্ছে নারী পুরুষের মধ্যে যে জৈবিক সম্পর্ক বা মানুষ হিসেবে যে ভালোবাসার টান, সেটি হচ্ছে রতিভাব। সমভাবটা আসলে প্রেম, কিন্তু এই প্রেমটা নরনারীর প্রেম নয়। সমভাবটা হচ্ছে বাবা মায়ের, অর্থাৎ বাবা ছেলে, মা ছেলে, প্রকৃতির প্রেম, কোনো গুরুজনের প্রতি ভালোবাসা শ্রদ্ধা, ছাত্রছাত্রীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা। এই যে পৃথিবীতে শুধু নরনারী, নারী পুরুষ সংক্রান্ত প্রেম বিরহ ব্যতীত আর যত ভালোবাসা আছে, আর যত প্রেম আছে, সবটা সমভাব। ঈশ্বর প্রেম, কেউ আল্লাহর প্রতি ভালোবাসা আছে, কারোর ঈশ্বরের প্রতি আছে, এটি হচ্ছে সমভাব বা শান্ত রস। আমরা আজকে যে কবিতাটি পড়ছিলাম, নম নম নম, এটি সমভাব ধরতে হয় আমাদের। হ্যাঁ, এই বাংলাদেশকে আমরা ভালোবাসছি। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম, চির মধুর। এই বাংলাদেশটাকে ভালোবাসি জন্যই তো এত চমৎকার করে বলতে পারি, চির মনোরম এই বাংলাদেশ, সত্যিই মুগ্ধ করে প্রতিটি মানুষকে। আমরা এই সমভাবটা ধরছি, যে কারণে শান্ত স্নিগ্ধ একটি রস তৈরি হচ্ছে। বা আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, এই যে এই বাংলাকে, ধানসিঁড়ি নদীকে, শঙ্খচিলকে ভালোবাসি আমি। এই ভালোবাসাটা সমভাবে আমি আছি, শান্ত রস তৈরি হচ্ছে দর্শক মনে। এই 9টি ভাব আমরা আপাতত শিখলে ভাব রস সংক্রান্ত কোনো জটিলতায় আমরা পড়ব বলে মনে হয় না। এখন সংবাদ উপস্থাপকদের জন্য বলা, যেমন একজন অভিনেতা বা আবৃত্তি শিল্পীকে চিৎকার করে কাঁদার সুযোগ আছে, হাসার সুযোগ আছে, বিস্মিত হওয়ার সুযোগ আছে। একজন সংবাদ উপস্থাপকের হুটহাট করে এটি হওয়ার সুযোগ নেই। কিন্তু খুব পরিশীলিত মাত্রায় একজন সংবাদ উপস্থাপককে বিস্মিত হতে হয়, শোকাগ্রস্ত হতে হয়, আনন্দিত হতে হয়। হ্যাঁ, সেটি হয়তো প্রথম ক্লাসেই বলেছিলাম,
15ই আগস্টে আপনাকে অবশ্যই কি করতে হবে? নিউজ পড়তে গেলে শোক ভাব ধরতে হবে। 15ই আগস্ট আপনি সংবাদ পড়তে যাচ্ছেন, আপনার পোশাকে, কণ্ঠে পুরোটাই শোক ভাব থাকবে, যে কারণে করুণ রস তৈরি হবে। 1লা বৈশাখে আপনাকে অবশ্যই কি উৎসাহ ভাবে থাকতে হবে। হ্যাঁ, পুরো জাতিকে উৎসাহিত দিচ্ছেন, সেখানে কোনো শোকের কিছু নাই, তাই না? এই যে বিষয়গুলো আপনাকে থাকতে হবে, আনন্দেরটা আনন্দ নিতে হবে, শোকেরটা শোক নিতে হবে, বিস্ময়ের সংবাদটা বিস্মিতভাবে পড়তে হবে, কিন্তু অভিনেতার মতো প্রাণ খুলে পুরোটা করার সুযোগ নেই। আপনাকে খুব কম মাত্রায়, পরিশীলিত মাত্রায় উপস্থাপন করতে হবে। সুতরাং নিউজ প্রেজেন্টারকে এটা আরো জটিলভাবে আয়ত্ত করতে হয়, তাই না? একজন আবৃত্তি শিল্পী চাইলে কাঁদলো মঞ্চে, অসুবিধা কি? মঞ্চের অভিনেতা কাঁদলো, হাসলো, আপনি কাঁদতে পারবেন না, হাসতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে করুণ ভাবটা থাকতে হবে। হাসবেন না, কিন্তু আপনার মধ্যে হাস ভাবটা থাকতে হবে, সে উৎফুল্লতা থাকতে হবে পড়ায়, পোশাকে এবং সবকিছুতে। সমভাবটা আবার বলবেন। সমভাব হচ্ছে নারী পুরুষের প্রেম ব্যতীত যত প্রেম পৃথিবীতে আছে সেটি সমভাব। যেমন স্রষ্টার প্রতি প্রেম, প্রকৃতির প্রতি প্রেম, মায়ের প্রতি প্রেম, বাবার প্রতি প্রেম, সন্তানের প্রতি প্রেম, পশুর প্রতি প্রেম, হ্যাঁ, যত প্রেম আছে, নরনারী ব্যতীত যত প্রেম আছে সব প্রেম সমভাবের অন্তর্ভুক্ত। হয় না, কারো পোষা বিড়ালটা মরে গেলে অনেক কাঁদে, এটি সমভাবে যায়। বোঝাতে পারলাম? আমরা 9টি ভাবরস আজকে শিখেছি। তো আমাদের আজকে যেটি কাজ হবে, দেখেন, আজকে জুমে যেটি করব আমরা, আমি যেভাবে এক একটা কবিতা আলাদা আলাদা করে করেছি, আপনাদের কাছে আজকে তা শুনবো না। আজ আমি শুনবো যে কোনো একটি বাক্য আপনাদেরকে দেয়া হবে। এই একটি বাক্য দিয়ে এই 9টি ভাব আপনাদের আজকে ধরতে হবে, আজকেই, আজকেই এবং আজকেই জুমে। এটির জন্য বিস্তারিত সময় নেই। কিভাবে ধরবো? ধরুন, আমি তোমাকে ভালোবাসি, একটি বাক্য, আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটি আপনারা ইতিবাচক হিসেবেই জানেন। এই বাক্যটি আজকে আমরা 9টা ভাবে ফেলে দেব, 9টা ভাব ধরে বলবো। দেখেন, আমি একটু বলি, খেয়াল করেন। আপনারা এই 9টি ভাবরস একটু লিখে নেবেন, 9টি। প্রথম আমি রতি ভাবে বলছি, আমি তোমাকে ভালোবাসি, এটির মধ্যে প্রেম আছে, উৎসাহ। আমি তোমাকে ভালোবাসি। ছোট্ট বাচ্চা বলছে, আচ্ছা বাবা, তুমি ঘরে ঢুকে আমাকে কেন কোলে নাও না? তুমি আমাকে ভালোবাসো না? কে বলেছে আমি ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য অনেক চকলেট নিয়ে এসেছি। উৎসাহিত করছে সন্তানটাকে। এতে ছেলেটা বীর হয়ে যাচ্ছে, বাবা আমাকে এত ভালোবাসে, এত চকলেট নিয়ে আসছে, আমার চেয়ে বীর আর কে আছে? এই যে আমি তাকে উৎসাহিত করছি, সে বীর হয়ে উঠছে। এবার আসেন ক্রোধ। একজনকে খুন করার আগ মুহূর্তে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, কিভাবে বলবে? আমি তোমাকে ভালোবাসি বলছে, ফায়ার, অথবা ছুরি মারছে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এতে ক্রোধ ভাব তৈরি হচ্ছে, হাস ভাব, যে ভালোবাসার কথাই না, আমি তোমাকে ভালোবাসি মানে সেটা হাসতে হাসতে উড়াই দিলাম। হ্যাঁ, বা সেই ভালোবাসার অফারটা এরকম হলে যেটি হাস্যকর, আমি তোমাকে ভালোবাসি, হতেই পারে না, এতটা হাস্যকর। শোক, হয়তো আপনার ভালোবাসা পাওয়ার জন্য 33 বছর অপেক্ষা করেছিল, সেই মানুষটা হঠাৎ মারা গেছে। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টে হসপিটালে আছে, কিছুক্ষণ পরে মারা যাবে, তখন গিয়ে আপনি বলছেন, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। শোকাগ্রস্ত, আপনি শোক ভাবে আছেন। তারপরে আসেন ভয়, যে তুই আমাকে ভালোবাসিস না, না বাসলে শেষ। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভয় পাচ্ছেন। বা সাপ দেখছেন, এত ভয়, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি না বললেও সাপে কামড়াবে এখন, ভূতে ধরবে এখন। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভয় পাচ্ছে, খবরদার ওখানে যেও না, গেলে খেয়ে ফেলবে, ভয়। এবার আসেন জুগুপ্সা, ওই যে বর্ণনা, আমি তোমাকে ভালোবাসি, ওটি অবর্ণনীয়, বলা যায় না। তারপরে আসেন বিস্ময়, আমি তোমাকে ভালোবাসি মানে কি? অসম্ভব। বিস্ময়, কেউ এসে বললে যে তুমি তো কালু বলেছো তুমি আমাকে ভালোবাসো, তখন বিস্মিত হয় না? আশ্চর্য, আমি তোমাকে ভালোবাসি, কিভাবে সম্ভব? বিস্মিত হচ্ছেন। সমভাব, স্রষ্টাকে বা প্রকৃতিকে ভালোবাসেন।
আমি তোমাকে ভালোবাসি। এটি একটু আলাদা করতে হবে। এক নম্বরটা হচ্ছে নরনারীকে বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর প্রকৃতি ঈশ্বরকে বললে কিভাবে বলবেন আমি তোমাকে ভালোবাসি। দুটি আলাদা করতে হবে। এই যে 9টি ভাব রস, আপনাদের কাছে জুমে শুনবো একটি বাক্য, সেই বাক্যটি হচ্ছে, লিখে নেন, আবার দেখা হবে। এই বাক্যটি আমি তোমাকে ভালোবাসি দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু আবার দেখা হবে এই বাক্যটি আমি জুমে 9টি ভাবে সকলের কাছে শুনতে চাই আজকেই। দীর্ঘ অনুশীলন তো আমরা করবই। এই ক্ষেত্রে যেটি, কবিতা যখন বাছাই করবেন, প্রত্যেকটা কবিতায় একটি মৌলিক ভাব থাকে, সেই ভাবটি ধরতে হয়। কোনো কবিতাটা প্রেমের, সেটা প্রেমের ভাব ধরতে হবে। কোনো কবিতা শোকের, সেটি শোক ভাব ধরতে হবে। কোনো কবিতা মজার, হাস্যরস, হাস ভাব ধরতে হবে। কোনো কবিতা বিস্মিত হবার, তাই না, আপনাকে বিস্ময় ভাব ধরতে হবে। তো আমরা আবার দেখা হবে এই বাক্যটি 9টি ভাবে ফেলে দেব জুমে। আপনারা 10-15 মিনিট সময় পাবেন, আমি আবার বলে দিচ্ছি। আবার দেখা হবে বাক্যটি কিভাবে আমরা 9টা ভাবে ধরবো, 9টা ভাবের মধ্যে ফেলবো। কারোর আজকে 5টা হবে, কারোর 4টা হবে, কারোর 9টাই হবে। আমি আবার বোঝার জন্য, সুবিধার জন্য আপনাদের 9টিকেই বলে দিচ্ছি আমি, যে আবার দেখা হবে 9টি ভাবে বললে কি ঘটনা ঘটে যাবে এবং কি রস তৈরি হবে। খেয়াল করুন। আপনারা আশা করি লিখে নিয়েছেন। হ্যাঁ, কঠিন লাগছে। হ্যাঁ, মুই পারতাম না, কে? সবাই পারবেন। হ্যাঁ, কঠিন কিছুই না। আমি আবার দেখা হবে আমি বলে দিচ্ছি কিভাবে আবার দেখা হবে 9টি জায়গায় ফেলবেন। প্রথম প্রেম আমি দেখাচ্ছি, আবার দেখা হবে প্রেমিক বা প্রেমিকাকে বলছেন। দ্বিতীয়টি উৎসাহ, আবার দেখা হবে, কাউকে বিদায় দিচ্ছেন, দূর পাগল কাঁদছো কেন, আবার দেখা হবে, ওকে উৎসাহিত করছেন। ক্রোধ, আবার দেখা হবে, মানে কি আবার যেদিন দেখা হবে সেদিন তোকে শেষ, আবার দেখা হবে। হাস্য, আবার দেখা হবে, শুনলেই আসবে। শোক, আবার দেখা হবে, যা ভাই আবার দেখা হবে। তারপরে আসেন ভয়, আবার দেখা হবে, ভয় পাচ্ছেন, জোরেই কথা বলা যাবে না। হ্যাঁ, তারপরে কি যুগুপ্সা, ওই যে বর্ণনা করা যায় না, আবার দেখা হবে, ও এখন দেখা যাবে না। বিস্ময়, আবার দেখা হবে, বিস্মিত হচ্ছে না, আবার দেখা হবে, এই মানুষটার সাথে আবার দেখা হবে, কি বলিস, অসম্ভব, ওর সাথে দেখাই করা যাবে না। তারপরে সম, আবার দেখা হবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার দেখা হবে, প্রকৃতির সাথে দেখা হবে বা ঈশ্বরের সাথে দেখা হবে। 9টি ভাব আমাদের ধরতে হবে। আমি আবার বলে দিচ্ছি, সবাই স্ক্রিনের 9টি ভাবের দিকে খেয়াল, নামের দিকে খেয়াল করেন আর আমার কণ্ঠস্বরটা শোনেন। আপনাদের যেভাবে বলতে হবে, কোনো বর্ণনা করা যাবে না। আমি যেভাবে বর্ণনা করছি আপনাদের একই বাক্য 9 ভাবে বলতে হবে জুমে। কেউ না বুঝলে আমি বুঝিয়ে দেবো। আমি মুই পারবো না এই সমস্ত মন্তব্য করার দরকার নেই। পারিব না এই কথাটি বলা বাদ দিতে হবে, পারবো না এই কথাটি বলা বাদ দিতে হবে। প্রথম আমি বলে দিচ্ছি, দেখেন, আবার দেখা হবে 9টা আমি পরপর বলে যাচ্ছি, একটু খেয়াল করেন। আবার দেখা হবে, 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 আবার দেখা হবে। আমি কিন্তু 9টি ভাবেই বলেছি এবং একটি বাক্যের সাথে আরেকটি বাক্য আপনি মিলাতে পারবেন না, প্রত্যেকটার আলাদা আলাদা। আমি আরো একবার করছি, খেয়াল করেন। আমি আরো একবার করছি, না পারলে কারোর আজকে 5টা হবে, কারোর 7টা হবে, কারোর 9টা হবে। খুব পরিষ্কার, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা।
অধিকাংশ যেটি মিলে যাবে 6, 7 এবং 8, ভয়, জুগুপ্সা, বিস্ময়, এটি মিলে যায় অনেকের। আবার দেখেন ভয়টা কি, আবার দেখা হবে, ভয় পাচ্ছেন। জুগুপ্সা যেটি বর্ণনা করা যায় না, দেখা যায় না, আবার দেখা হবে, ওটি দেখতে চান না, না ভাই আমাকে দেখাইস না। বিস্ময়, আবার দেখা হবে, এই তো রফিক তুই মাকে মারলি, এইভাবে যদি যায় আবার দেখা হবে, এই হচ্ছে বিষয়টা। তাহলে আর একবার স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমি আবার দেখা হবে বাক্যটি আর একবার বলে দিচ্ছি, তারপরে একটা বিরতিতে যাব আমরা, যে বিরতিতে আপনারা 9টি ভাবে এই একটি বাক্য কিভাবে প্রয়োগ করতে পারেন সেটি চর্চা করবেন এবং আমরা জুমে শুনবো। কেউ না পারলে সেটি ধরে দেওয়ার চেষ্টা করব এবং আপনি চেষ্টা করবেন। এই 9টি ভাব আমাদের মৌলিক, এটি বক্তব্যে প্রয়োজন হয়, এটি কথা বলতে প্রয়োজন হয়, এটি কবিতা পড়তে প্রয়োজন হয়, এটি সংবাদ পড়তে প্রয়োজন হয়, অনুষ্ঠান উপস্থাপনা করতে প্রয়োজন হয়, ক্লাস নিতে প্রয়োজন হয়, কথা বলা সংক্রান্ত যেখানে যাবেন সেখানে এই 9টি ভাব ঘুরে ফিরে নানানভাবে প্রয়োজন হয়। তো যারা এটি যথাযথ প্রয়োগ ঘটাতে পারে তাদের কথা শুনতে ভালো লাগে, তাদের কথা আরো শুনতে ইচ্ছে করে। যারা পারে না তাদেরটা শুনতে ইচ্ছে করে না। দেখবেন যে কোনো মানুষ গল্প বললে মনে হয় শুনতেই থাকি। ওরা এই 9টি ভাব ভালোভাবে ধরতে পারে, যে কারণে তাদেরটা শুনতে ইচ্ছে করে। আর তাদেরটা শুনতে ইচ্ছে করবে না যারা এই 9টি ভাব ধরতে পারে না। তাহলে আমি আরো একবার করে দিচ্ছি, সবাই স্ক্রিনে খেয়াল করুন, এবং 9টি আমি একদম সিরিয়ালে একটার পর একটা বাক্য বলে যাচ্ছি এবং আপনারাও এইভাবেই বলবেন, কোনো বর্ণনা ছাড়া, বর্ণনা দিতে পারবেন না জুমে। আবার দেখা হবে, 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 আবার দেখা হবে। পরিষ্কার? 9টি ভাব ধরা এখনো কি কঠিন মনে হচ্ছে আপনাদের? মনে হয় না, সহজ হয়ে যাওয়ার কথা, এতক্ষণে সহজ হয়ে যাওয়ার কথা আপনাদের জন্য। যাই হোক, আমরা জুমে এটি আজকে ভাবরসটাই ঠিক করব এবং যে কোনো কবিতা যখন পড়তে যাবেন প্রত্যেকটা কবিতার একটি নির্ধারিত ভাব এবং রস আছে, সেটি ধরেই আমাদের পড়তে হবে, না হলে কবিতাটি নষ্ট হয়ে যাবে। শোকের কবিতা তখন হাসের বানিয়ে ফেলবেন, হাস্য কবিতা শোক বানিয়ে ফেলবেন, এটি করার সুযোগ আমাদের হাতে নেই। যেমন জুগুপ্সা ভাবের একটি বড় উদাহরণ আপনাদের দেই। আজও আমি বাতাসে লাশের গন্ধ কবিতাটা জুগুপ্সা এমন অবর্ণনীয়। বাতাসে লাশের গন্ধ, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিনে যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নাই নিষিদ্ধ আধার। এই যে নিষ্ঠুর বর্বরতা, রক্ত, পুঁজ যে বর্ণনা, সেটি আপনার মধ্যে জুগুপ্সা ভাব তৈরি হচ্ছে। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর, এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। জুগুপ্সা ভাব, ও কবিতাটার মৌলিক বিষয় জুগুপ্সা ভাব, অর্থাৎ বিভৎস এবং বিভৎসতা, তাই না? আবার স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, সমভাব। স্বাধীনতা, আমাদের প্রিয় স্বাধীনতা, এই দেশটাকে ভালোবেসে, এটি সমভাব। তারপরে তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, রতিভাব, কোনো না কোনো ভাবে আপনাকে যেতে হচ্ছে। বলবীর চির উন্নত মামসির, এটি কোথায় যে উৎসাহ ভাব, বীর রস তৈরি হচ্ছে। এরকম প্রত্যেকটি নাটক করতে যান, প্রত্যেকটি গল্প বলতে যান, প্রত্যেকটি বক্তব্য দিতে যান, যাই করতে যান কেন না কেন, আপনাকে কখনো কখনো কোনো না কোনো ভাবে থাকতে হচ্ছে।
সেই ভাবটি যতটা দ্রুত সম্ভব আপনি আয়ত্ত করতে পারবেন, তত দ্রুত আপনি রসটাকে পৌঁছে দিতে পারবেন আপনার দর্শকে, আপনার শ্রোতার কাছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটা বিরতিতে চলে যাই। যারা কঠিন কঠিন জিকির করছেন, এটা বাদ দেন। যদি প্রথমে যে মনে করেন যে প্রচুর, একটা মানুষ যদি মনে করে যে আমি প্রচুর ক্লান্ত, ও আরো ক্লান্ত হয়ে যায়। একটা মানুষ যদি সে ইতিবাচক মনে করে আমি অনেক সাহসী, সে আরো সাহসী হয়ে যায়। এটি হচ্ছে একদম সাইকোলজিক্যাল জায়গা। একজন মানুষ যদি ভেবেই থাকে যে আমি পারি না, এটা কঠিন, ওটা আরো কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো ভাবতে হবে এটি সহজ, এটি কঠিন কিছুই না। হ্যাঁ, এমন কঠিন কিছু বলি নাই আমি, যেটি ব্যক্তিগত, এখানে যে 9টি ভাবরসের কথা বলেছি প্রত্যেকটি আপনারা ব্যক্তিগত জীবনে এরকম ভাবেই ব্যবহার করেন। এটি কোনো আকাশ থেকে ওহী নাজিল হয় নাই। এই 9টি ভাব ধরে প্রত্যেকেই প্রত্যেক দিনই কোনো না কোনো সময় এরকম একটি বাক্য বলে থাকেন যে তুই পারলি, তাই না? প্রত্যেকে বলে থাকেন। সেটি আমরা এখন পারফরমেন্সে কিভাবে ব্যবহার করা যায় সেটির জন্য একটি ফরম্যাটে শিখছি। কিন্তু এটি এমন কোনো ওহী নাজিল হয়নি যেটি যে আকাশ থেকে এসছে। এটি আমাদের জীবনযাপনের অংশ থেকেই একাডেমিকভাবে আমরা বের করে নিয়ে এসেছি। এটি না পারার কিছু নেই, খুব সহজ, খুব সুন্দর, খুব স্বাভাবিক, এবং এটি আমাদের পারফরমেন্সে লাগবে। আপনারা যারা খবর পড়ছেন, স্বর্ণলতা ঘোষ, একটি কবিতায় কি একটি ভাব থাকে নাকি একাধিক ভাব ব্যবহৃত? একটি কবিতার মৌলিক একটি ভাব থাকে, তার মধ্যে একাধিক ভাব থাকতে পারে, কিন্তু একটি মৌলিক ভাব থাকবে। হ্যাঁ, যেমন এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছরে ভেজায় রেখেছি 2 নয়নের জলে। এইটুকু শোক, তারপরে বদলে যাচ্ছে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ। এইটুকু আবার ইতিবাচক বর্ণনা। বউটা এত ছোট ছিল, মুখটা সোনার মতো। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এইটা আবার স্মৃতিতে, আনন্দের স্মৃতিতে চলে যাওয়া হচ্ছে, এটা কিন্তু বদলে যাচ্ছে। কিন্তু এই কবর কবিতার মূল ভাব কি? মূল রস করুণ, ওর মধ্যে অনুভাব হিসাবে ছোট ছোট আরো কিছু ঢুকে যেতেই পারে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই জুমে। তার আগে আপনাদেরকে বিরতি দিই হচ্ছে, আমার ঘড়িতে বাজে 8টা 5। আমরা 10 মিনিটের বিরতি দেই। এই 10 মিনিট আপনারা এটি বারবার বারবার চেষ্টা করেন যে আপনার 9টিতে হচ্ছে কিনা এই বাক্যটি। 9টায় ফেলেন, ফেলে ফেলে চেষ্টা করেন। তারপরে যাদের হচ্ছে না আমি দেখিয়ে দেবো, এ নিয়ে আতঙ্কের কিছুই নাই। এই 10 মিনিট চেষ্টা করে আমরা 15ই জুমে যুক্ত হচ্ছি। আজকের জন্য ভাবরসই শিখবো, এর বেশি কিছু আজকে শেখা দরকার নেই। আমরা যে কোনো কিছুর জন্য সবার আগে বলেছিলাম কি উচ্চারণটা প্রয়োজন। উচ্চারণের পরেই সর্বাধিক গুরুত্ব ভাব এবং রস। রতি এবং সমভাব আরেকটু বলবেন। রতি হচ্ছে প্রেম, নরনারীর প্রেম, আর সম হচ্ছে নরনারীর প্রেম ব্যতীত পৃথিবীর যত প্রেম আছে সব। ঈশ্বর হোক, সন্তান হোক, প্রকৃতি হোক, পৃথিবী হোক, পোষা প্রাণী হোক, যা যা আছে, বই হোক, সব। দুটির মৌলিক পার্থক্য এই, একটি হচ্ছে নরনারীর প্রেম, নারী পুরুষের প্রেম, আর একটি হচ্ছে এর বাইরে যত প্রেম আছে সেটি হচ্ছে সমভাব। এটি জিজ্ঞেস করেছেন সালমা সিদ্দিকা। হ্যাঁ, তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা 10 মিনিট পরে যুক্ত হচ্ছি জুমে।